বিদেশি নয় রে আমি চিজ পুরোই 100% দেশি। আমি আসলে স্টেজে গেলে সব ভুলে যাই। আমার কাছে মনে হয় যে কোনো একটা জিন ভর করে। আমার কাছে মনে হয় যে মিলাপুর ভেতর মনে হয় আমার থেকে আরো 10 গুণ 20 গুণ 100% বেশি মনে হয় ভর করে, ভূত ভর করে। অভিনয়ের সুযোগ বহুবার এসেছে কিন্তু করা হয়নি কেন? অভিনয় করতে আমার খুব ভালো লাগে। শাকিব খানের একটা ফিল্মে আমাকে এখন যেরকম সবাই পারফর্ম করছে এরকম একটা অফার আমার অনেক আগে এসেছিল। আমি সুযোগ পেয়েছিলাম, হয়তো ওই টাইমে আমার করলে হয়তো আমার একটা নিজস্ব এখন একটা সুপার ডুপার হিট গান হতো, কারণ এটা শাকিব খান ম্যাটার করে। আমার কাছে মনে হয় যে শাকিব খানের নামটাই এখন যদি মেগাস্টার শাকিব খান আবার তার কোনো সিনেমার জন্য বলে এরকম কোনো গানে পারফর্ম করতে, তাহলে কি করবেন? শাকিব খান ফিল্মে গান গাওয়ার ইচ্ছা তো সবারই এটা সত্যি কথা বলতে। কেউ আমরা মানে যদি ফ্রিও করতে বলে তাও মনে হয় করবে। সংসার গোছগাছ করা, গোছানো, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাজার করা, এই কাজগুলোর মধ্যে কর্নিয়া কখনো নিজেকে ইনভলভ করে নাকি করতে পারে না? বিয়ের পরে এটা করতেই হবে, এটা বাধ্যতামূলক। আল্লাহ আমার জামাইটা এরকম, আল্লাহ কি কিউট, মানে এত গোছানো। নাবিলের কথাগুলো তো শুনলে আমি হাসতে বলবো যে কি একটা কার্টুন, একটা অনেক কার্টুন। কানাডার একটা ছবি দিলাম ওকে, দেখো আমার বয়ফ্রেন্ড, বলে এটা বয়ফ্রেন্ড এটা হাজবেন্ড। আমি পরে আগে যেমন যখন প্রেম করতাম তখন একটা ছবি দিয়েছি, বলে দেখছো এটা বয়ফ্রেন্ড, বলে হ্যাঁ 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 এটা ঠিক আছে। আমার শ্বশুর বাড়িতেও আমি যখন 1টা পর্যন্ত দুটোর মতো ঘুমা যাই কিচ্ছু বলবে না, জাস্ট পরে লাস্টে এসে দেখবে যে আসলে বেঁচে আছে কিনা। ঠিক আছে ঘুমাচ্ছ, ও আচ্ছা ঘুমাও, একটু ঘুমাও। ভালোবাসো কিনা বাসো বন্ধু, তেরাই মারো আমারে, কত ভালোবাসি তোমারে। দর্শক সবাইকে ওয়েলকাম করছি ICCL প্রেজেন্টস টিবিএস স্পটলাইটের। সঙ্গে আছি মৌসুমী মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আমার একান্ত ভালোবাসার একজন মানুষ, যে মানুষ 100% দেশি দর্শক, এবং সেই মানুষটা যখন আমাদের সঙ্গে থাকেন একেবারে ভেলকি লেগে যায়, কারণ তার গানের পারফরমেন্স এবং সেই পারফরমেন্সে আমরা মুগ্ধ হয়ে তার সঙ্গে নাচতে ভালোবাসি। সেই মানুষটার কেউ নন, তার এক এক করে জামদানির কথা বলতে পারি আমি, এবং ঢাকাতে জ্যামের কথা বলতে পারি, এবং আজকে ঢাকা শহরে তুলনামূলক জ্যাম কম, যেহেতু তিনি আজকে আমাদের এখানে এসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী কর্নিয়া। হ্যালো, কি খবর? আজকে কিন্তু খুব দারুণ লাগছে লাল রং, এবং একটু ভিন্ন রকম চুলটা সামহাও আজকে একটু অন্যরকম লাগছে। আমি এখন একটু বড় করা স্টার্ট করেছি, সেটাই দেখছি। বাই দ্য ওয়ে 100% দেশি নিয়ে গল্প শুরু করি। সিনেমায় প্লেব্যাক এবং গানটাও খুবই রিদমিক একটা গান এবং আইটেম নাম্বার বলা যায়। সো এই গান নিয়ে রেসপন্স কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। মানে আমি আসলে এই প্রথম একটা রানিং ফিল্মে কাজ করতে পেরেছি, তো এটার জন্য আসলে নিজেকে আমি মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না যে আসলে আমি করেছি এরকম একটা ব্যাপার। অ্যান্ড গানটা সবকিছু মিলে ফিল্মটা টগর ফিল্মের যে প্রডিউসার রনক ভাই, ওনার লেখা ছিল। সো আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে ওনার লেখায় আমি গান গেতে পেরেছি, এবং ওনার খুব ভীষণ ক্লোজড, মানে হয় না যে এই গানটা এভাবেই লেখাটা থাকতে হবে, এই লিরিকটাই থাকতে হবে। সো তার লেখায় আমি গেলাম, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগার কথাই, আর গানটাও খুবই চমৎকার। আমি কি একটু শুনবো গানটা খালি গলায়? বিদেশি নয় রে আমি চিজ পুরোই 100% দেশি। বিদেশি নয় রে আমি চিজ পুরোই 100% দেশি। বাকিটা ইউটিউবে দেখে নিতে হবে। এখন ওইরকম রিদমিক গান এরকম বসে বসে গাইলে খুব একটা মজা লাগবে না, কিন্তু যখন স্টেজে পারফর্ম করা হয়, আমি লাস্ট কয়েকটা ফেসবুক পোস্ট দেখছিলাম স্টেজে গানটা গাওয়া হচ্ছে এবং দর্শকেরা খুব নাচছেন গানটির সাথে, তারা খুব এনজয় করছেন। আসলে এরকম আইটেম নাম্বার ফিল্মে তো সবসময় হচ্ছে, আর এই ধরনের একটু চটকা গানগুলো দেখা যায় যে স্টেজে গেতে গেলে না, মানে দর্শকরা খুব মজা পায় লিরিক্যালি। অ্যান্ড যখন 100% দেশি, এখন আমাকে সবাই 100, আগে যেমন ঢাকাতে জ্যামের জন্য বলতো, এখন 100% দেশির জন্য বলে, এটা আসলে খুব ভালো লাগে। আর দর্শকরা যখন গায় একসাথে, আমরা দুজন সবাই মিলে গাচ্ছি, এটা অন্যরকম একটা ভালো লাগা। আর পেছনে যেহেতু ভিডিওগুলো চলতে থাকে, সেই নাচের স্টেপ সাথে সাথে অডিয়েন্সও সেই স্টেপগুলো করতে থাকে, মজা লাগে। একটা ব্যাপার বলতে চাই, জামদানি যে কাজটি ছিল সেটা কিন্তু খুব ডিফারেন্ট, জামদানি শাড়ি, এবং সেই জামদানি শাড়িতে আপনার একদম ভিন্ন রকম লুক আমরা দেখেছি। আর নিজের লুক সবসময় কর্নিয়া নিজেই সেট করে, আমি যতটুকু জানি, যদি ভুল না করি। সো এই ব্যাপারটা নিয়ে কি বলার আছে?
জামদানি শাড়ি বেসিক্যালি একটু হুট করেই করা হয়েছে গানটা, খুব বেশি দিন করা হয় নাই। গানটা যখনই আমি করেছি ভয়েসটা দেওয়া হয়েছে তানভীরের লেখা সুর এবং মিউজিকে ছিল, এবং গানটা যখন আমাকে পাঠিয়েছে তখন আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ জামদানি শাড়ি ঢাকাতে যে হয় না, এটা একটা ট্রেডিশনাল একটা ওয়ার্ড গুলো এসেছে, তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, ট্রেন্ডি ব্যাপারগুলো ভালো লাগে। তো এই গানটা শোনার পর আমার কাছে মনে হচ্ছিল যে গানটা আসলে এভাবে এভাবে হলে ভালো হয়। তো যখন এইভাবে আমি আমার ডিরেক্টরের সাথে কথা বললাম, রাজশঙ্কর বিশ্বাসের সাথে, তো ও আমাকে বললো তখন একটা চলেন আমরা সেট আকারে করি, বাট সেট আকারে করতে গেলে দেখা যাচ্ছে অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমাকে বলছে চলেন না একবার পুরো দেখি কেমন লাগে। এখন তো মনে করো যে সেট যখন করেছি, আমরা শুটিং করেছি ইয়াতে এফটিসি তে, ওখানে যখন করেছি তখন দেখেছি মাই গড এত সুন্দর লাগতেছে স্ক্রিনিং এ, মানে আমি পাগল হয়ে গেছি আমি নিজেই। তো অন্যান্য আমার গানের তুলনায় এটা একটু বেশি এক্সপেন্সিভ একটা কাজ ছিল, এবং সবাই আসলে ভিডিওটা এন্ড সবকিছু কালার এডিটিং এভরিথিং সবকিছু মিলে সবাই খুবই ভালো বলছে। আমি এখন পর্যন্ত নেগেটিভ কিছু শুনি নাই। এক কথায় বলতে গেলে খুবই কালারফুল একটা কাজ ছিল। অল টাইম কালারফুল তো থাকতে হবে। আমার মিউজিক ভিডিও যেভাবে হোক, আমি অনেক কালারফুল মানুষ, এবং আমি চেষ্টা করি যে আমার অডিয়েন্সকে একদম, মানে যেহেতু এন্টারটেইনমেন্ট সেক্টরে কাজ করি, আমার অডিয়েন্সকে যাতে আমি খুশি রাখতে পারি সেটা আমি চেষ্টা করি। গান কিছুদিন ধরে একটা নতুন প্যাটার্নের পোশাক পরতে দেখছি আমি, যে খুব প্যাচানো প্যাচানো নতুন ইনোভেশন। শোনো, আমি মাঝে মাঝে চিন্তা করি নিজেকে একটু মাঝে মাঝে বদলাতে হয়, ঠিক আছে? কিছুদিন আগে আমাকে টানা দেখবা যে আমি সব সালোয়ার কামিজ শাড়ি টাড়ি পরা শুরু করেছি, সবাই বলছে কি ব্যাপার, মানে অন্য কোনো নিউজ আছে নাকি? এরকম আমার অনেক কলিগ যারা আছে, আমার ফ্রেন্ডসরা যারা সঙ্গীতের ব্যাপার আছে, আমিও বলেছি কি ব্যাপার। সো সবাই আসলে চিন্তা করে কর্নিয়া মানে তো সবসময় ওয়েস্টার্ন ড্রেস থাকবে, কিন্তু কর্নিয়া এরকম সালোয়ার কামিজ ড্রেস। তো ওইটা একটা প্যাটার্ন ছিল, এখন আবার চেঞ্জ করে আমি নতুন করে কি করা যায় এটা আমার মাথা খেলতে খেলতে তারপরে এটা একটা প্যাটার্ন ঠিক করেছে। বাট এটা আসলে একদম খুবই ইউনিক একটা ব্যাপার। আমি তোমাকে অফ স্ক্রিনে বলছি ব্যাপারটা কি, তুমি শুনলে হাসবা আসলে। আচ্ছা, সেটা আমি অফ স্ক্রিনে অবশ্যই শুনে নিব, কারণ অন স্ক্রিনে এইটার গোপন ব্যাপারটা আমরা বলতে চাই না, এটা টপ সিক্রেট। আমি ব্যক্তি কর্নিয়ার গল্প শুনতে চাই, মানে ছোটবেলার কর্নিয়া কেমন ছিল? সে কি তখন ভেবেছিল যে তিনি একদিন রকস্টার হবেন? না। তখন তিনি কি হতে চাইতেন? আমি আসলে ছোটবেলায় কি হতে চাইতাম, আমি খুব অলস ছিলাম, বুঝছো? আমাকে সব পিটিয়ে পুটিয়ে কাজ করানো লাগতো, সত্যি তাই। আম্মা আমাকে দেখা যেত যে মার দিয়ে বলতো যে হ্যাঁ এখন আগে স্কুলে যাওয়ার আগে 5 মিনিট প্র্যাকটিস আমাকে সারেগামা বাঁধা নিচে করেই তারপর যেতে, অনেক সময় কানতে কানতে করছি, এরকম একটা ব্যাপার ছিল। আর মানে সিরিয়াসলি জোর করে করানো হতো। বাট আমি যখন বড় হলাম, বড় হওয়ার পর আমি চিন্তা করতাম যে কি করব, তখন আমি ব্যাংকার হব চিন্তা করেছি। কেন? আমার ব্যাংকার হতে ভালো লাগে, কারণ এই যে 9 to 5 জব, সবাই খুব, এখন তখনকার মেয়েরা আবার জব টপ শুরু হয়েছিল, আবার এয়ারফোর্সে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, তখন মানুষ মেয়েরা সব এয়ারফোর্সে নতুন নতুন জয়েন করছে, তো আমার ফোর্সেও যাওয়ার ইচ্ছা ছিল। বাট ওই যে মিউজিক ছেড়ে দিতে হবে, ওখানে গেলে আর গান গাওয়া যাবে না, এই জন্য আমি যাই নাই ওইদিকে, ধুর আমি ওখানে যাইতে পারবো, গান ছাড়তে পারবো না। তারপরে ব্যাংকার তো হতে পারলাম না, তারপরে তো কিভাবে পাওয়ার ভয়েসে চলে আসলাম, আসার পর তো একদম পরে তো পুরো লাইফটা একদম অন্য মোড়ে অন্য ট্র্যাকে চলে গেছে। বাট এখনো কি সেই অলসতাগুলো কাজ করে যে ভালো লাগছে না একটু ঘুমোই? না, কাজের ক্ষেত্রে এখন আর ওগুলো মনে হয় না, এখন কাজ না থাকলে মনে হয় বিরক্তি লাগে, এখন কাজে থাকতে ভালো লাগে, মানে ঘরের মধ্যে অলসতা থাকবো এটা এখন আর। আমার মনে আছে, আমি যদি ভুল না করি, কোনো একবার বোধহয় কক্সবাজারে আপনি শো করতে গেছেন, তার আগের দিন একটা ছোটখাটো সার্জারি হয়েছে, এবং ওই অসুস্থ শরীর নিয়েও যখন মঞ্চে পারফর্ম করতে হয়, এবং আপনি যেহেতু খুব একটা মানে রক অ্যান্ড রোল টাইপের মুডে থাকেন, তখন দর্শকের ওখান থেকে খুব রিকোয়েস্ট আছে যে আর একটা ওয়ান মোর সং, পারফরমেন্স তো করতে হয়। ওই টাইমটা কতটা ডিফিকাল্ট? আমার মনে আছে যে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার প্রায় 102 ডিগ্রির উপর জ্বর ছিল, এন্ড আমি দাঁড়াতে পারছিলাম না, কিন্তু আমাকে যেতেই হবে যেহেতু কমিটমেন্ট দেওয়া হচ্ছে। আমি ওই অবস্থায় স্টেজে যখন গেছি, মানে লাইক সবাই ভাবতেছে কিভাবে গান গাবে মেয়েটা, 2-1টা গান করার পর আমরা ছেড়ে দিব। ওমা স্টেজে যাওয়ার পর আমি সবকিছু ভুলে যে এমন মজা শুরু করছি, এমন নিজেই ডুবে গেছি। এরপরে মনে করো মানে গান পারফরমেন্স করে এসে তারপরে আমার পরে মনে হচ্ছে ও আচ্ছা আমার তো জ্বর ছিল, মানে এরকম একটা ব্যাপার। আমি আসলে স্টেজে গেলে সব ভুলে যাই, আমার কাছে মনে হয় যে কোনো একটা জিন ভর করে। মাইক্রোফোনটা হাতে আসলে না তখন একটা অন্যরকম স্টেজে গেলে, হ্যাঁ আমার মনে হয় মাঝে মাঝে জিন ভর করে, তাহলে আমি কিভাবে এগুলো করব।
অসুস্থ শরীর নিয়ে। হ্যাঁ এটা ট্রু, ওই সময় বাঘ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা যে আমি সব পারবো পৃথিবী, হ্যাঁ কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। কখনো মানে অন্য কোনো সিঙ্গার বলি বা যারা আসলে পপ সং করে বা রক সং করে তাদেরকে পছন্দ করেন বা একটু ফলো করার ট্রাই করেন, এরকম বললে কাদের কথা বলবেন? দেশের সত্যি বাইরে কথা বলতে বাইরে বাইরে বা দেশে? আচ্ছা, বাংলাদেশের বাইরে যদি বলো আমার ক্রিস্টিনা অ্যাগুলিরা, তারপরে জেনিফার, শাকিরা তো মাস্ট, তারপরে হুইটনি হিউস্টন আমার খুব পছন্দের। তো এরকম অনেক অনেক আর্টিস্ট আছে, তারপর লেডি গাগা। আমি ওনাদের গানগুলো ট্রাই করি, বাসার মধ্যে প্র্যাকটিস করি। আর আরেকটা বাংলাদেশের মধ্যে যদি বলো তাহলে আমি যাকে দেখে আসলে সবসময় বলি একটা কথা, যে মিলা আপুকে দেখে। তো মাঝে মাঝে এই যে গতকালকে আমার সাথে কথা হচ্ছিল, আমার জন্য সে একটা শু কিনতেছে। আমি বললাম যে আয় হাই, যে এই মানুষটা যাকে আমি আসলে ড্রিম গার্ল, আমার ড্রিম গার্ল ছিল যে মিলা আপুর মতো হব, তার সাথে আমি কথা বলবো, ছবি তুলবো, সেই মানুষটা আমার জন্য গিফট কিনছে। সো এটা অন্যরকম একটা কেমন না ব্যাপারটা। ডেফিনেটলি ওই শু খুব ডিফারেন্ট হবে, আই নো। সে আমাকে মানে হয় না যে এই ব্যাপার, আমি কালকেও চিন্তা করছিলাম যে মিলা আমাকে ফোন দিচ্ছে এন্ড মিলা আপু আমার জন্য শু কিনছে, তোর এটা ভালো লাগছে কিনা বল, এটা মানে কেমন অন্যরকম। আমি নিজেই মনে হয় বাইরে পারফরম্যান্স করতে গেছে। হ্যাঁ পারফর্ম করতে। বাট মিলা আপুর সবচেয়ে যেটা আমার কাছে খুব ভালো লাগে যখন উনি পারফর্ম করেন, উনি জাস্ট একটা মানে কি বলবো এটাকে, মানে অনেক বড় রকস্টার তিনি আসলে। বাংলাদেশের মঞ্চ মাতিয়ে ফেলেন, তিনি যে কি করেন, তিনি স্থির থাকেন না, এবং ওই পারফরম্যান্স এত সুপার এনার্জেটিক ভাবা যায় আসলে। মানে ওই যে বললাম না, ওর আমার কাছে মনে হয় যে মিলাপুর ভেতর মনে হয় আমার থেকে আরো 10 গুণ 20 গুণ 100% বেশি মানে ইয়ে ভর করে, ভূত ভর করে বলে না ওই টাইমে। হ্যাঁ, এবং তার একটা ফ্যান লাগবে, সামনে ফ্যান থাকতে হবে, ফ্যান থেকে বাতাস আসবে। আমি একটা চিন্তা করছিলাম, বুঝছো, আমি নিজেও একবার ফ্যান ইউজ করছিলাম। কেন ইউজ করছিলাম, যেমন আমি অনেক গরমে আমি ঘেমে যাই, এন্ড ঘেমে গেলে আমার গলা যখন ঘেমে যায় তখন আমার ঠান্ডা লেগে যায় আর আমি গলা ক্র্যাক করে। এটার জন্য আমি একবার ফ্যান ইউজ করা শুরু করেছিলাম। তো আমার কাছে মনে হচ্ছে মিলাপু যেহেতু অনেক পারফর্ম করে, অনেক হেভি পারফর্ম করছে, তো তারও হয়তো বা এভাবে ঘেমে যাচ্ছে বা বাতাস পেলে তখন দেখা যাচ্ছে যে নাহলে তো গলা ক্র্যাক করা যাবে না। সে কিন্তু ন্যানো সেকেন্ডের জন্য স্থির থাকে না, আপনি দেখবেন যে সে একটা অঙ্গভঙ্গির মধ্যে আছে এই পারফরম্যান্সের সময়। এইটাই তো, যদি আজকে আমাদের শমিলা আপু দেখতে, যাই হোক আমরা অন্য গল্পে যাব। আবার দেশের বাইরে কবে যাচ্ছেন? আবার দেশের বাইরে এই মান্থে হয়তো। আমি যতটুকু জানি কর্নিয়া তার ফুল টিম ছাড়া দেশের বাইরে ভ্রমণ করেন না, মানে ফুল টিম মানে আসলে চেষ্টা করি ফুল টিম নেওয়ার কথা বলার জন্য, বাট দেখা যায় যে অনেক সময়, যেমন তোমার সাথে যখন সাউথ কোরিয়াতে গেলাম তখন 3 জন নিয়ে গেছি। হ্যাঁ 3 জন আমি নিতে পেরেছি, এন্ড আরেকটা জায়গায় তো আমি 2 জন নিতে পেরেছি কানাডাতে। সো এভাবে মানে অ্যাটলিস্ট 2 জন আমি নিবই, এরকম একটা প্ল্যান আমার সবসময় থাকে। কারণ টোটাল টিম নেওয়ার জন্য আসলে অনেক এক্সপেন্সিভ হয়ে যায় ক্লায়েন্টের জন্য, তারা অনেক রিকোয়েস্ট করে। তো আশেপাশের কান্ট্রিগুলো হলে তখন দেখা যাবে যে তোমার টোটাল টিমগুলো নিতে বলে, কোনো প্রবলেম করে না। সবসময় আমরা বলি যে শিল্পীদের পাশে থাকা উচিত, এবং দেখা যায় মানুষের জীবন তো খুবই বৈচিত্র্যময়, কখন কার জীবনে কি চলে আসে, কখন কি চলে আসে আমরা কেউ জানি না, এবং জীবনে নতুন নতুন গল্পের সৃষ্টি হয়, একটা অধ্যায় শেষ হয়, নতুন অধ্যায় শুরু হয়। সো শিল্পীর পাশে থাকা এবং অন্যদিকে তাকে নিয়ে কোনো কটূক্তিমূলক মন্তব্য করা, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় পার্সোনাল যদি কোনো কিছু হয়ে থাকে সেটা নিয়ে আসলে আমরা কোনো কথা বলাটা উচিত না, মানে আমরা আর্টিস্ট। কারণ আমরা যারা শিল্পী তাদেরকে কিন্তু সব অডিয়েন্সরা ফলো করে, এবং আমরা যদি একটা পচা করার কথা বলি তাহলে কিন্তু সেই শিল্পীটাকে আসলে খারাপ বলা হয়, বলে আর কি, মানুষ বলে থাকে যে ও এরকম, ঠিক আছে। আবার অনেকে দেখা যায় সে সহ্য করে, যাকে বলা হচ্ছে সে সহ্য করে, তো তাকেই কিন্তু ভালো বলে আলটিমেটলি মানুষ। কিন্তু কি বলে, যারা বলে ফেলে তাদেরকে লাইক করছে না।
সো আমার মনে হয় যে শিল্পী তার পার্সোনাল ব্যাপারে যা খুশি করার তার রাইট আছে, কারণ সে হ্যাপি থাকাটা জরুরি, তাই না? আমরা তো কেউ তাকে হ্যাপি করছি না, তাকে কেউ আমরা হেল্প করছি না। সো সে তার মতো, সে যদি মনে করে যে আমি এভাবে থেকে আমি হ্যাপি থাকবো, আমার এভাবে থেকে আমার ভালো লাগছে না, সো এটা তার পার্সোনাল ব্যাপার। এগুলো নিয়ে আসলে আমরা এই ব্যাপার নিয়ে আমরা আসলে কোনো কথা বলা আমাদের সাজে না। অভিনয়ের সুযোগ বহুবার এসেছে কিন্তু করা হয়নি কেন? পরিবারের বারণ নাকি নিজেই চাননি? অভিনয় করতে আমার খুব ভালো লাগে, মানে এটা আমার ভালো লাগে আর কি, মানে যখন দেখি সবাইকে অভিনয় করতে, এটা আসলে অনেক কঠিন যদিও, বাট আমার কাছে খুব ভালো লাগে। মানে মনে হয় যে এটা একটা এক্সপিরিয়েন্স যদি হতো তাহলে একটা ভালোই লাগতো। বাট আমি তোমাকে জানি না তোমাকে বলেছিলাম কিনা, যেমন শাকিব খানের একটা ফিল্মে আমাকে এখন যেরকম সবাই পারফর্ম করছে এরকম একটা অফার আমার অনেক আগে এসেছিল, বাট তখন আমি নিজেই কেন রিজেক্ট করেছিলাম। আমার ফ্যামিলিও বলেছিল যে না, দরকার নেই, তুমি গানের মধ্যেই থাকো, ওখানে কেন তোমাকে পারফর্ম করতে হবে, তুমি ভয়েস দাও, স্ক্রিনে আসার দরকার নেই, এরকম একটা ব্যাপার। বাট এখন তো দেখি সবাই স্ক্রিনে আসলেই ওটাই হিট হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে শাকিব খানের ফিল্ম মানে যাই হোক না কেন ওটাই হিট হয়ে যাবে, ব্যাপারগুলো এরকম। সো আমি সুযোগ পেয়েছিলাম, হয়তো ওই টাইমে আমার করলে হয়তো আমার একটা নিজস্ব এখন একটা সুপার ডুপার হিট গান হতো, কারণ এটা শাকিব খান ম্যাটার করে। আমার কাছে মনে হয় শাকিব খানের নামটাই। এখন যদি মেগাস্টার শাকিব খান আবার তার কোনো সিনেমার জন্য বলে এরকম কোনো গানে পারফর্ম করতে, তাহলে কি করবেন? জানি না করব কি করব না, বাট শাকিব খান ফিল্মে গান গাওয়ার ইচ্ছা তো সবারই আছে, এটা সত্যি কথা বলতে। কেউ আমরা মানে মানে যদি ফ্রিও করতে বলে তাও মনে হয় করবে, এরকম একটা ব্যাপার। মজার ব্যাপার। আমরা একটা গান শুনতে চাই মুহূর্তে। ঢাকাতে জ্যাম হবে নাকি ভেলকি? ফুল চন্দন ফোঁটা তোমার মুখটা চাঁদের আলো, ঘুম চোখে স্বপ্ন তোমায় দেখে লাগে ভালো, জ্বলে যায় অযথায় অন্তরটা, তুমি রয়ে গেছে তাই অভাবটা, এভাবে চলে যাবে জীবন তাড়াতাড়ি, চাই না টাকা কাড়ে কাড়ে লাল জামদানি শাড়ি, তোকে আমায় দিন না, যাব না বাপের বাড়ি, চাই না টাকা কাড়ে কাড়ে লাল জামদানি শাড়ি, তোকে আমায় দিন না, যাব না বাপের বাড়ি। থ্যাংক ইউ। আমার তো মনে পড়ে গেল টিভিএস এ আমরা ঈদের সময় মনে আছে যেটা একটা রিল বানিয়েছিলাম। একদম জোর। ও যদিও ভিডিওটা পরে আপনি আমাকে সেন্ড করেননি, কিন্তু ভিডিওটা অনেক হয়েছে, ভাইরাল হয়েছে। টিকটকে আমার পেজে আপলোড করেছিলাম, সব জায়গায় আপলোড করেছি, ওটাতে খুব হয়েছে। নেক্সট আবার নতুন গান কবে আসছে? নেক্সট ইনশাআল্লাহ সামনের মাসে আশা করছি, কারণ যেহেতু জামদানি শাড়িটা ঈদের পরপরই এখনো স্টিল খুব হাইপে আছে, ট্রেন্ডিং এ রয়েছে, এটা থেকে আরেকটু কন্টিনিউ করতে চাই। ওকে। নিজের বাসাতে মানে সংসার গোছগাছ করা, গোছানো, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাজার করা, এই কাজগুলোর মধ্যে কর্নিয়া কখনো নিজেকে ইনভলভ করে নাকি করতে পারে না কাজের জন্য? করতেই হয়, করতেই হয়। হ্যাঁ শোনো, বিয়ের পরে এটা করতেই হবে, এটা বাধ্যতামূলক। আমার এখন যেটা হয় যে সংসারের ঘর গোছানো, ঘরের কিভাবে কি করতে হবে, যেহেতু আমার নতুন বাসায় আমি উঠবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা সবাই, সো ওইটার জন্য দেখা যায় যে আমার থেকে নাবিল খুব বেশি এক্সাইটেড, সে তার মতো করে গোছাতে পছন্দ করে। যেমন আমার রান্নাঘরটা আলাদা করে স্টুডিও করেছে ভাইয়া, যে ওখানে তো করবে মাস্ট, ওর জন্য স্পেশালি একটা রুম থাকবেই যে স্টুডিও, কারণ সে তাকে প্র্যাকটিস করতে হয় এভরি টাইম, এন্ড আমাদের কিছু প্ল্যানিংও আছে। সো দ্যাটস সো আমি চিন্তা করছি যে ওর যাতে ঘরেই একটা সুন্দর একটা পরিবেশ থাকে স্টুডিও, তাহলে ওর জন্য ভালো হবে। তো আমার যেমন রান্নাঘরটা যখন আমি তৈরি করেছি, আমি আসলে জানতাম না যে আসলে কিভাবে কি করে, আমি তো নতুন এন্ড আমার এসব নিয়ে কোনো নলেজ নেই। সো নাবিল দেখি যে খুবই গোছানো, নাবিলকে খুবই গোছানো, আমার থেকেও অনেক গোছানো একটা মানুষ। কোথায় কিভাবে কি করব, আমি এখানে রান্না করবো, এখানে চামচ থাকবে, হাতে এখানে এটা ধুতে হবে, এটা এখানে থাকবে, আল্লাহ আমার জামাইটা এরকম, আল্লাহ কি কিউট, মানে এত গোছানো। আমি না অবাক হয়েছি, আমি ওকেই ছেড়ে দিয়েছি যে ওর মতো করে সবকিছু গোছাক। হ্যাঁ, এবং নাবিল ভাই খুব চুপচাপ, বাট কর্নিয়া খুব পুরোই চুপচাপ না, ও আসলেই চুপচাপ না, একমাত্র আমার সাথে যেই পরিমাণ কথা বলে মাঝে মাঝে বলে প্লিজ নাবিল চুপ করো, বাকি সবার সামনে চুপচাপ। তার মানে বাইরে আমরা যখন নাবিল ভাইকে দেখি তখন সে খুবই চুপচাপ, বাট ভিতরে পুরো উল্টোটা হয়, যে আপনি কম, মানে আমার সামনেই খালি, একমাত্র আমার সামনে। ইনফ্যাক্ট মা বাবা দুজনে একজনের সাথে কারোর সাথেই এত কথা হয় না, কোনো কথা হবে না। কার সাথে? আমার সাথে? হ্যাঁ 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যায়।
ঝগড়ার কারণ কি হয়? গান, যে গানটা এইভাবে কেন গাইলে, খালি মিউজিক নিয়ে ঝগড়া হবে, আর কোনো কিছু নিয়ে হয় না, জানো? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেই মিউজিকের মানে প্রবলেম গুলো কি থাকে, যে এটা এরকম হলো, এটা কেন এরকম হলো? তুমি আজকে কি গান গেয়েছো, গানের সিলেকশন গুলো ঠিক হয় নাই, ঠিক আছে? এই যে একটা আজকে তুমি এটা বেসুরো গেয়েছো, আর তুমি এই ড্রেসটা কেন পরলা, এই ড্রেসটা মানাচ্ছে না, মানে এই যে ব্যাপারগুলো খুঁটিনাটি, আল্লাহ, ও তুমি নীল পালিশ হাতে পড়েছো, পায়ে পড়ো নাই কেন? প্লিজ না, তুমি এটা আমাকে জিজ্ঞেস করো না, নাবিলে কথাগুলো তো শুনলে তুমি হাসতে হাসতে বলবো যে ও কি একটা কার্টুন, একটা অন্য অন ক্যামেরায় কার্টুন বলে ভাইয়া দুজনকে এসে মারবে কানাডা থেকে, এবার তাহলে গিফট দিয়ে আসবে না, বলবে যে তুমি আগে বের হও বাসা থেকে। কালকে আমি ওকে টেক্সট করছি, আমাকে বলছে যে মানে একজনের বয়ফ্রেন্ডের কথা, ঠিক আছে? আমি বললাম যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, দেখবা? তারপরে আমি আমার ইয়েতে কানাডার একটা ছবি দিলাম ওকে, দেখো আমার বয়ফ্রেন্ড, বলে এটা বয়ফ্রেন্ড, এটা হাজবেন্ড। আমি পরে আগে আমরা যখন প্রেম করতাম তখন একটা ছবি দিয়েছি, বলে দেখছো এটা বয়ফ্রেন্ড, বলে হ্যাঁ 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 এটা ঠিক আছে। এবারই সে মানে দেশের বাইরে গেছে আপনাকে রেখে, আমি পাঠিয়েছি, আপনি থাকতে পারেন না তাকে ছাড়া। আমি শুনেছি যে রাতে ঘুম হয় না, থাকতে হচ্ছে। আমাকে ফোন করে দর্শক বললো, মৌ আমি তো সারা রাত জেগেছিলাম, নাবিল নেই তো ঘুম হয়নি, আমি একটু সকাল থেকে ঘুমাবো, 6টা থেকে ঘুমাবো, তারপর আমি শোতে আসবো। মানে ওর টাইমিং আর আমার টাইমিং একটু চেঞ্জ আছে, তো দ্যাটস ওয়াই দেখা যায় যে একটু প্রবলেম হয়, ওর সাথে কথা বলতে হয়, পরে এসে দেখা যায় যে আমি ঘুমাচ্ছি, ও জেগে আছে, ও ঘুমাচ্ছে, আমি জেগে আছি, এরকম। একা ঘুমোতে কি মানে ভয় লাগে এরকম কিছু? আমার ভয় লাগে, আমি একা একদমই আমি একদম ঘুমাতে পারি না। আমার আশেপাশে, আমার ছোটবেলা থেকে আম্মা একটা বাজে স্বভাব করছে, সেটা হচ্ছে আশেপাশে বালিশ দিয়ে ঘুম পাড়াতো। এই যে ঘুম আশেপাশে বালিশ দিয়ে করাতো না, মনে হয় যে কেউ যেন পাশে আছে। হ্যাঁ, এখন মনে করো যে যখন নাবিল চলে যায় তখন খালি খালি লাগে না, তখন আশেপাশে আমি বালিশ দিয়ে এখন ঘুমাই। দেখো কি একটা অবস্থা, লাইট জ্বালায় ঘুমাই, আর লাইট জ্বালায় চোখের সামনে যখন লাইট জ্বলে থাকে কেমন লাগে বলো, বিরক্তিকর। আমি তো একটা সময় কি করতাম, পুরো বাসাতে সমস্ত লাইট জ্বালিয়ে তারপর ঘুমাতাম, কারণ আমি একা থাকতে খুব ভালো লাগে আমার। বাট একা তো থাকা যায় না, আব্বু যেটা করে যে তারা এসে হয়তো একটু পর চেক করবে, ভোরবেলা এসে একটু ফু দিয়ে যাবে, দুজন দুবার আসে, দুবারই আমার ঘুম ভাঙে, বাট আমি অ্যাক্টিং করে যাবি টের পাচ্ছি না। সো সুইট। হ্যাঁ, কিন্তু এটা একটা ব্লেসিং, মানে দরজাটা যখন আম্মু খুলে একটা হাসি দেয়, ওই হাসিটা হচ্ছে কোটি টাকার সমান, ওইটা দেখতে খুব ভালো লাগে, তখন মনটা অনেক আনন্দে ভরে যায়। আমি যেমন ঘুমাতে গেলে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, না আমার আম্মু কখনো ডিস্টার্ব করছে। এন্ড নাবিলও দেখি যে বিয়ের পরে দেখলাম যে মানে হয় না যে আর্লি উঠে যেতে হবে, নো, আমার শ্বশুর বাড়িতেও আমি যখন 1টা পর্যন্ত ঘুমায় যাই কিচ্ছু বলবে না, জাস্ট পরে লাস্টে এসে দেখবে যে আসলে বেঁচে আছে কিনা, ঠিক আছে ঘুমাচ্ছ, ও আচ্ছা ঘুমাও, একটু ঘুমাও, পারফর্ম করতে হয়। হ্যাঁ, আমাদেরকে কখনো ডিস্টার্ব করে না কেউ, এটা খুবই দারুণ ব্যাপার, তাই না? এটা একটা ব্লেসিং। আমি গানের বাইরে গিয়ে বাকি সময় কিভাবে, মানে সিনেমা দেখতে ভালোবাসেন নাকি বই পড়তে, অন্য কিছু করা? ট্যুর করতে ভালোবাসি বিদেশে। দ্যাটস গ্রেট, মানে ট্যুরে গেলে একটা অন্যরকম ভাইব পাওয়া যায়। হ্যাঁ, আমরা একটু রিল্যাক্স খাওয়ার জন্য দেখা যায় যে অনেক ব্যস্ত থাকলে তারপর একটা রিল্যাক্সেশনের জন্য দেখা যায় যে বাংলাদেশের বাইরে ট্যুর করতে যাই। ও যেমন অনেক ঘুরতে পছন্দ করে, আমিও খুব। ট্যুরে গেলে লোকাল ফুড ট্রাই করতে কে বেশি পাগলামি করে? আমার খুব ভালো লাগে, নাবিলেরও খুব ভালো লাগে, আমরা দুজনেই খুবই মানে ফুড ট্রাই করি। আমার মনে আছে কোরিয়া গিয়ে আমার জীবনটা হারাম হয়ে যায়, আর আপনি পুরো আমি ম্যাকডোনাল্ডস খুঁজি, আর তারা হচ্ছে লোকাল ফুড, কারণ স্মেলটা নিতে আমার জীবনটা বের হয়ে যায়। আমার খুব ভালো লাগে। আর শপিং করার বাতিক কার বেশি, নিজের নাকি নাবিল ভাইয়ের? আমার অনেক বেশি, বাট আমি আগে প্রচুর মানে উল্টাপাল্টা শপিং করতাম, বাট নাবিল আমাকে মানে খুব ডিস্টার্ব করে, মানে যেটা দরকার মানে করে প্রোগ্রামের জন্য যা যা আমাকে ভালো লাগবে ও চুজ করে দিবে, আচ্ছা এটা পরো, ওটা কিনো, এটা করো, জুতা মাঝে মাঝে অনেক সময় এমন হয় যে এত হাই হিল আমাকে চুজ করে দিচ্ছে যে আমার পড়তে মানে ব্যথা পাচ্ছে, বলে যে এটা খুব সুন্দর লাগবে তোমাকে। মানে আমাকে কোনটাতে সুন্দর লাগবে সে এই ব্যাপারটাতে খুবই কনসার্ন থাকে। এইরকম হাজবেন্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, অনেক সময় অনেক মাশাআল্লাহ নো প্রবলেম। আমি একটু পেছনের দিকে যদি ফিরে তাকাই, আমরা মিলাপুর কথা শুনছিলাম, আপনি বলছিলেন যে আমার আইডল, তাকে তার মতো হতে যেতাম, আমার ড্রিম গার্ল। সো যদি অন দ্য আদার হ্যান্ড আমি একজন পুরুষ সিঙ্গারের কথা বলি, রকস্টারের কথা বলি, তাহলে কার নাম আসবে? আমার মনে হয় জেমস ভাই। জেমস ভাইয়ের কোনো গান যদি এই মুহূর্তে গাইতে বলি, তাহলে কোন গানটি গাইবেন? তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়ায় সকাল দুপুর রাতে, তোর প্রেমেতে অন্ধ হলাম,
কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে, আগুন জেলে পড়লাম আমি, দিলাম তাতে ঝাঁপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই আমার একটা রিকোয়েস্ট আছে। কি? এই গানটা তো মানে জেমস ভাইয়ের কণ্ঠের গানটাই শুনি, কিন্তু কোনো ফিমেল ভার্সন নেই। আপনি কিন্তু এই গানটা কভার করতে পারেন, তাহলে আমার শুনতে খুব সুবিধা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ ট্রাই করব। থ্যাংক ইউ। আরেকটি গানের রিকোয়েস্ট আছে, আমাদের শ্রদ্ধেয় প্রোডিউসার করেছেন, কত ভালোবাসি তোমারে। আমি পড়েছি দ্বিধায়, এই মন যে অসহায়, এই কেমন শিহরণ তোমার নেশা কাটে না, মন শুনি না বারণ, পিছু ছুটে কারণ, শুধু তোমার হতে চাই, কোথায় তোমার ঠিকানা, আর কিভাবে বললে বলো না, বুঝবে তুমি মনের যন্ত্রণা, ভালোবাসো কিনা বাসো বন্ধু, তেরাই মারো আমারে, কত ভালোবাসি তোমারে, ভালোবাসো কিনা বাসো বন্ধু, তেরাই মারো আমারে, কত ভালোবাসি তোমারে। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট লাইনগুলো কিন্তু আমার সে পুরোনো গান মনে করিয়ে দিল। অনেক অনেক ভালোবাসা, আজকে সময় দেওয়ার জন্য অনেক ভালো থাকুন। আবারও নতুন গানের অপেক্ষায়, নতুন ধামাকার অপেক্ষায়। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এত সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। আর দর্শককে বলবো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলা গানের সাথে থাকুন। আর আমরা যারা নতুন নতুন গান আপলোড করছি, আমাদের গানগুলো শুনে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ। আবারও অনেক ভালোবাসা, বিদায় নিচ্ছি আমি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো ICCL প্রেজেন্স টিভিএস স্পটলাইট থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর চোখ রাখুন টিভিএস এর পর্দায়।